ব্যাংকিং খাতে এখন শ্যাম রাখি না কুল রাখি অবস্থা। একদিকে 61টি বাণিজ্যিক ব্যাংকে প্রবৃদ্ধি বাড়ানোর চ্যালেঞ্জ, আরেকদিকে দ্রুত ঝুঁকি কমিয়ে আনার ডেডলাইন। এর মাঝেই মূলধনে 3 লাখ কোটি টাকার ঘাটতি রয়েছে। ওভারঅল সরকারি ব্যাংকের ঋণের বড় অংশ যাচ্ছে সরকারের সাপোর্ট সিস্টেম হিসেবে। সুদের হার আর খেলাপি ঋণ নিয়েও কোনো ভালো খবর আপাতত নেই। তাহলে ব্যাংকিং কিভাবে টিকে থাকবে তা জানতে আজকের দ্য বিজনেস আপনাদের সাথে আছি আমি তৌহিদ হোসেন। দর্শক, এই বিষয়ে কথা বলতে আমরা আমন্ত্রণ জানিয়েছি অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদকে। আসুন তাকে স্টুডিওতে স্বাগত জানাই। জনাব আবু নাসের বখতিয়ার আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের আয়োজনে। ব্যাংকিং খাত নিয়ে যখন আমরা আলোচনা করব, আপনার অভিজ্ঞতা থেকে ব্যাংকিং সেক্টরকে না দেখলেই না, এবং আপনি এখন ব্যাংকিংয়ের যেই দায়িত্ব পালন করেছেন, এখন আমি বলবো তার থেকেও আরও গুরু দায়িত্ব আপনি নিয়েছেন একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের। প্রশ্নটা আমি এভাবে করতে চাই না ব্যাংকিং খাতের কী অবস্থা, বরং আমি প্রশ্নটা এভাবে করতে চাই যে ব্যাংকিং সেক্টরে যে ধরনের অনিয়মগুলো হয়েছে, তারপরে ব্যাংকিং সেক্টরকে ঘুরে দাঁড় করানোর চেষ্টা, এবং তার সাথে চাপ, অর্থাৎ এখানে আমি বলবো ডলারের চাপ আছে, সুদহারের চাপ আছে, এবং একই সাথে ব্যাংকে একটা সার্টেন প্রফিটে বা একটা অপারেশনাল কি বলবো প্রফিটে রাখার এক ধরনের চাপ আপনাদের ভিতরে সবভাবেই আছে। প্রশ্নটা খুব সোজাসাপটা, ব্যাংকিং খাত কেমন আছে, ব্যাংকের আসলে ব্যবসা কেমন? ধন্যবাদ। আমি তাই তোমাকে ধন্যবাদ দিচ্ছি, যমুনা টিভিকে ধন্যবাদ দিচ্ছি আমাকে সুযোগ দেওয়ার জন্য। প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, কিন্তু যে কোনো নাগরিক, দেশের নাগরিক, তারা এটা জানতে চাচ্ছে ব্যাংকিং খাতের কী অবস্থা। এইটা বলতে গেলে আমাকে একটু পিছনে যেতে হবে। পিছনে মানে আমি বলবো যে গত 15-16 বছর বা 16.5 বছরের ঘটনা, 2010-এর পর থেকে কী অবস্থা। আমি বলবো গত সরকারের সময়, ইলেকটেড গভর্নমেন্টের সময় এই খাতটা একদম অস্থিরতার বিরাজমান ছিল। এখানে পুরোপুরি অস্থিরতা, মানে লোন দিতে হবে ফোর্সফুলি, তারপরে ফিকটিশিয়াস লোন দিতে হবে, টাকা দেশের বাইরে নিতে হবে, এই ধরনের গণ্ডগোলগুলি হয়েছে। যেটা ইন্টিরিম গভর্নমেন্ট আসার পরে 1.5 বছরে তারা অনেক শৃঙ্খলার মধ্যে নিয়ে আসার চেষ্টা করেছে। ডিফারেন্ট সার্কুলার ইস্যু করেছে, যারা শ্রেণীকৃত, যারা ফ্যাসিলিটিস পায়নি তাদের কিভাবে ব্যবসা করতে দেওয়া যায়, কিভাবে তাদের শ্রেণীকৃত থেকে অশ্রেণীকৃত করা যায়, এইসব ব্যাপারে ডিফারেন্ট সার্কুলার দিয়েছে। আর এখন যারা ইলেকটেড গভর্নমেন্ট, এটা তো মাত্র 2 মাসের টাইম, বাট দে আর ইন দ্য রাইট ট্র্যাক, আমি এটা জোর গলায় বলতে পারি। যেটা আগের ইন্টিরিম গভর্নমেন্টে যেটা ছিল ওই ট্র্যাকই তারা চলার চেষ্টা করছে। এখানে যেটা ব্যাংকিং খাতে মেইন প্রবলেম হলো শ্রেণীকৃত ঋণ। শ্রেণীকৃত ঋণ আমরা কিন্তু বলছি অন অ্যান এভারেজ 30% কিন্তু যদি একটা ফরেনসিক অডিট করা হয়, ইট মে হিট আমি বলবো, আমি জানি না, 40% হতে পারে। এইটা একটা বিরাট চ্যালেঞ্জ এই সরকারের জন্য, ব্যাংকের যারা প্রতিনিধি আছেন, বোর্ড অফ ডিরেক্টরস, ব্যাংকের যারা ম্যানেজমেন্ট, সিনিয়র ম্যানেজমেন্ট টিম, প্রত্যেকের জন্য একটা বিরাট চ্যালেঞ্জ। হাউ টু রেকটিফাই, কীভাবে এগোতে পারবে। সেইটার জন্য রেকটিফাই করতে গেলে প্রথমে যেটা শ্রেণীকৃত ঋণটাকে অশ্রেণীকৃত করতে হবে, এটা কিন্তু ফার্স্ট ফরমোস্ট ডিউটি। আমরা এটার থেকে বেরিয়ে আসার জন্য এই যে যেমন আগে ছিল 10% ডাউন পেমেন্ট দরকার থাকতো, 10% ডাউন পেমেন্ট দিয়ে একটা লোন রিশিডিউলিং করা যেত। রিস্ট্রাকচার করতে গেলে আলাদা কথা, ক্যাশ ফ্লোর উপরে ডিপেন্ড করবে, কিন্তু রিশিডিউলিং করা যেত। ওইটা কিন্তু 10% থেকে 5%, 5% থেকে 2%-এ নেমে গেছে। এই সরকার ইলেকটেড গভর্নমেন্ট আসার পরে 1% ডাউন পেমেন্ট দিয়েও বলা হয়েছে। কিন্তু আমি দেখেছি এটা রিয়েল লাইফে এটা কিন্তু এই 1% দেওয়ারও ক্ষমতা নাই। যাদের ক্ষমতা নাই তারা কিন্তু আমার মনে হয় এই ধরনের বেনিফিটস পাওয়ার ডিফিকাল্ট হবে তাদের জন্য।
আমি সেই জন্য বলবো তাদের যেমন করে হোক বড় বড় ব্যবসায়ী যারা আছে মিনিমাম ডাউন পেমেন্ট দিয়ে তারা যদি এগিয়ে আসে, আমি বিশ্বাস করি প্রতিটা ব্যাংকের পর্ষদ, প্রতিটা ব্যাংকের ম্যানেজমেন্ট এটাকে রিশিডিউল করবে, আনক্লাসিফাইড করে দেবে। আনক্লাসিফাইড করলে সে ব্যবসা করার সক্ষমতা অর্জন করতে পারবে। স্যার আমি একটা প্রশ্ন জুড়ে দিই, যদিও প্রশ্নটা আমি পরে করতে চেয়েছিলাম, কিন্তু আপনি যেহেতু ডাউন পেমেন্ট দিয়ে আপনি বলেছেন যে এটাকে পুনঃতফসিলের এক ধরনের সুযোগ রয়েছে, 10 বছর পর্যন্ত এটা করা যাবে। 300 কোম্পানি প্রায় 2 লাখ কোটি টাকার ঋণ শিডিউল করার জন্য বাংলাদেশ ব্যাংকের কাছে আবেদন করেছে। কর্পোরেট সেক্টর কি চাপে আছে আপনার কাছে মনে হচ্ছে স্যার? এক, দ্বিতীয়ত হচ্ছে এত বড় প্রেশার আসলে কেন্দ্রীয় ব্যাংকের অ্যাপ্রুভ করার বা এটার একটা বড় অংশ অ্যাপ্রুভ করার সুযোগ আসলে আছে কিনা, আপনার এক্সপিরিয়েন্স কি বলে? এটা একটা খুবই ভালো প্রশ্ন, কিন্তু এখানে আমি একটু বলবো কেন্দ্রীয় ব্যাংকের রেসপন্সিবিলিটি নেওয়া উচিত না, রিভিউ করার রেসপন্সিবিলিটি নেওয়া। তারা সার্কুলার ইস্যু করে দিবে, তারা জানে ব্যাংকের ম্যানেজমেন্ট ব্যাংকের পর্ষদের সঙ্গে আলাপ করে দে ইস্যু দ্য সার্কুলার। প্রত্যেকটা ব্যাংকের কাস্টমার তার ব্যাংকের ম্যানেজমেন্টের সঙ্গে বসে সেই নীতির আওতায় যাতে সে ব্যবস্থা করার সব কিছু ব্যবস্থা করতে হবে, এইটাই আমি মনে করি দ্যাট ইজ দ্য রাইট অ্যাপ্রোচ। আমি বাইরে কাজ করেছি, কোনো সেন্ট্রাল ব্যাংকে লোন অ্যাপ্রুভাল প্রসেস সঙ্গে জড়িত থাকে না, কিন্তু একমাত্র আমি দেখলাম বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ এই একটা জায়গায় তারা লোন অ্যাপ্রুভাল প্রসেসের সঙ্গেও জড়িত হয়ে যাচ্ছে। এটা বোধহয় ঠিক না। এটা হয়তো আমার এই কমেন্টটা অনেকে পছন্দ করবে না যারা স্পেশালি সেন্ট্রাল ব্যাংকে আছে, কিন্তু এটা বিরাট রিস্কি ব্যাপার। আমি কেন রিস্ক বলবো, সেন্ট্রাল ব্যাংক ইজ দ্য ফাইনাল অথরিটি, হাইয়েস্ট অথরিটি, যেটা এবার পার্ট অফ দ্য গভর্নমেন্ট। সেখানে যদি দু একটা ভুল প্রান্তি হয়ে যায় তাহলে কিন্তু সেন্ট্রাল ব্যাংকে যারা ম্যানেজমেন্টে আছে, গভর্নর, বোর্ড, সবাইকে যে কোনো সময় দায়ী হয়ে যেতে পারে আনফর্চুনেট। তো ওইটার জন্য আমার মনে দে শুড গিভ দ্য পলিসি কীভাবে কাজ করতে হবে, এটা কোনো অসুবিধা নেই, এবং সেই পলিসি অনুযায়ী ব্যাংকের দায়িত্ব হবে কাস্টমারের সঙ্গে মিটিং করে সেটাকে ব্যবস্থা নেওয়া। স্যার একটা বিষয় আমরা সবসময় বলি যে এসএমই সেক্টরকে ঋণ দেওয়া উচিত, এবং স্মল এবং মিডিয়াম এন্টারপ্রেনাররা যাতে বড় বড় শিল্পগোষ্ঠীর তুলনায় বেশি ঋণ পায় সেরকম এক ধরনের তাগিদ বাংলাদেশ ব্যাংক থেকেও আপনাদেরকে সবসময় দেওয়া হয়। এসএমই সেক্টরে স্যার এই মুহূর্তে 2025 সালের যদি আমি স্ট্যাটিস্টিক্স দেখি, এসএমই সেক্টরেই খেলাপি ঋণের পরিমাণ 72,600 কোটি টাকা। তাহলে স্যার এই সেক্টরে লোন দেওয়াটাও কি আসলে নতুন ঝুঁকি তৈরি করছে কিনা, নাকি এটাকে আপনার কাছে মনে হয় যে না, ইটস এ নর্মাল ট্রেন্ড? না, এসএমই সেক্টরে কিন্তু আমরা কম ঋণ দিয়ে থাকি, বেশিরভাগ ঋণ হয়ে যায় বিজনেস সেক্টর, কর্পোরেট সেক্টরগুলি। রিচ বিকামিং রিচার, কিন্তু পুয়ার বিকামিং পুয়ার, এরকম অবস্থা হচ্ছে কিন্তু দেশে এখন। আমাদের এসএমই সেক্টর বা কটেজ, স্মল, তাদের সাপোর্ট দেওয়াটা উচিত আমাদের। যদি প্রান্তিক লেভেলে সাপোর্ট দিতে গেলে তত্ত্বাবধান বেশি দরকার, সুপারভিশনটা বেশি দরকার। এই জন্য অনেক ব্যাংক তাদের লোকবলের অসুবিধা বা টেকনিক্যাল নো-এর অসুবিধা, সেই জন্য তারা এটাতে একটু বিরত থাকে। ক্লাসিফিকেশন যেটা হয় সেটা কিন্তু এটার জন্য হয় না। দেয়ার ইজ অলওয়েজ এ প্রভাব, যেটা আমাদের বলে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। আমরা যদি প্রথমেই যখন কাস্টমার সিলেকশন করছি, এসএমই হোক বা কর্পোরেট হোক, তখনই যদি ডিউ ডিলিজেন্সটা করা হয়, ভালো করে দেখা হয় যে কাস্টমারটা জেনুইন নাকি, তার ক্যাপাসিটি আছে নাকি, তার ক্যাপিটাল ইনজেকশন করার ক্ষমতা আছে নাকি, সে মার্কেট কন্ডিশনে কীরকমভাবে কম্পিটিশন ভুগবে, দ্য ক্যাপিটাল 5C যেটাকে বলে, সেগুলি যদি কমপ্লাই, তো কোলাটারাল কী দিবে, এগুলি যদি ঠিক মতন জাজমেন্ট করে একটা ডিসিশন নেওয়া হয় তাহলে কিন্তু ক্লাসিফিকেশন বাড়বে না। কিন্তু এখানে যদি আমরা ঠিক মতন ফলো না করে, বন্ধু বান্ধব চিন্তা করে, আত্মীয় স্বজন চিন্তা করে বা রেফারেন্স চিন্তা করে লেন্ডিং করে থাকি,
তাহলে ওইগুলিকে কিন্তু ফেরত আসাটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে, এইটা আমি মনে করি। সুতরাং ওখানে খুব কেয়ারফুল হতে হবে। কিন্তু তোমার যেটা প্রশ্ন ভাই তহিদ, যে আমাদের এসএমই সেক্টরের লেন্ডিংটা যদিও 76,000 কত বলে? 72,600 কোটি টাকার মতো। আচ্ছা, এই কোটি এত টাকা ক্লাসিফিকেশন, এইটা পার্সেন্টেজ ওয়াইজ বোধহয় এত হবে না, আমি যেটা মনে করি। অ্যামাউন্ট ওয়াইজ অনেক বড়, যেখানে আমরা 6 লাখ কোটি টাকার 5 লাখ কোটি টাকা প্লাস ক্লাসিফাই বলতেছে, ইট ইজ ভেরি নেগলিজিবল। আমার এটা বেশি না আমি মনে করি। এটা কিন্তু অল্প অ্যামাউন্ট, শুধু রিস্কি না। এটা এসএমই সেক্টরে লেন্ডিং করলে আমি মনে করি যেমন জিডিপি গ্রোথও সাহায্য করবে, আমাদের পার ক্যাপিটা ইনকামও বেড়ে যাবে, প্রত্যেকটা নাগরিক এটার বেনিফিট পাবে। কিন্তু এখানে আমরা দেখেছি যে মুষ্টিমেয় বড় বড় গ্রুপকে ফান্ডিং করার একটা প্রবণতা থাকে, এটার থেকে বেরিয়ে আসতে হবে। একটা ছোট্ট প্রশ্ন জুড়ে দিতে চাই এই প্রসঙ্গে, সেটা হচ্ছে যে খেলাপি ঋণের অর্থ উদ্ধারের কথা যখন আসে, তখন এসএমই খাতের এই যে উদ্যোক্তারা যারা খেলাপি হয়ে গিয়েছেন, এই টাকাটা তো হয়তো উদ্ধার করা তুলনামূলক সহজ। এই উদ্ধার করার বা খেলাপি ঋণ আদায় করার পরিস্থিতিটা কীরকম, এটা একটু আপনার অভিজ্ঞতা থেকে জানতে চাই। এক, দ্বিতীয়ত হচ্ছে একটা জিনিস নিয়ে কখনো কেউ আলোচনা করে না, এই আলোচনার মধ্যে আমার মাথায় আসলো ক্রেডিট কার্ডেরও একটা সার্টেন খেলাপি সব সময় থাকে। এই অর্থগুলো শেষ পর্যন্ত উদ্ধার হয় কিনা, আপনি যদি আপনার অভিজ্ঞতা থেকে একটু বলেন। এসএমই সেক্টরে থেকে উদ্ধার করা যায় এবং সহজেই যায়, কিন্তু এটার জন্য মনিটরিং সুপারভিশনটা বেশি প্রয়োজন হয়। আর এটা গ্রাম অঞ্চলগুলিতে যেতে হয়, শহর ভিত্তিক থাকে না, বাইরে যেতে হয়, মফস্বল টাউনে যেতে হয়, এবং সেগুলিকে আলাদা রিপ্রেজেন্টেটিভ থাকে অনেক জায়গায়। অনেকে এজেন্ট ব্যাংকিং ইউজ করে, অনেকে সাব ব্রাঞ্চের থ্রুতে এগুলি বার করার রিকভারি করার চেষ্টা করে। এটা কিন্তু সহজ, কিন্তু যারা কর্পোরেট ক্লায়েন্ট সেটা কিন্তু হেড অফিস ভিত্তিক হয়ে যায়। সেখানে কিন্তু ডিফিকাল্ট, যদি ওর কোলাটারাল সিকিউরিটি না থাকে, সে ক্লাসিফাইড হয়ে গেছে, সে কিন্তু বলবে যে আমার দেওয়ার কোনো ক্ষমতা নেই। কিন্তু সে অলরেডি দেখা গেছে যে 100 কোটি প্লাস বা 1000 কোটি প্লাস তার লোনস অ্যান্ড অ্যাডভান্সেস হয়ে গেছে, কিন্তু সেই যদি বলে আমার করে দেওয়ার ক্ষমতা নেই, এটা আশ্চর্য লাগে। আমি নিজেও দেখেছি বড় বড় কাস্টমার, তারা বলছে আমার এখন দেওয়ার ক্ষমতা নেই। আমি আশ্চর্য হয়ে যাই, তাহলে তোমার জমি জমা কোথায় গেল? সেগুলিকে বিক্রি করে, পার্ট বিক্রি করে, সম্পূর্ণ বিক্রি করতে হবে না। তোমাকে এই যে 1% বা 2% ডাউন পেমেন্ট দিলে তুমি কিন্তু রেগুলার হতে পারো, কিন্তু সেটাও তার ইচ্ছা। আমি জানি না এটাই ইচ্ছাকৃত বলবো না কি বলবো, কিন্তু তারা সেই সদিচ্ছাও দেখায় না, অনেক সময় দেখেছি। এটা ডিফিকাল্ট হয়ে যায় সেই জন্য। আর ক্রেডিট কার্ডেরটা? ক্রেডিট কার্ডে এইটা হয়তো মুষ্টিমেয়, খুব লিমিটেড আকারে যারা মিসইউজ করেছে ক্রেডিট কার্ড, তারাই একমাত্র নন পেমেন্ট বা পেমেন্ট করার চায় না তারা। কিন্তু যারা ছোটোখাটো, লিমিট তো ক্রেডিট কার্ডে বেশি থাকে না, টোটাল লিমিট থাকে হয়তো ম্যাক্সিমাম 5 লাখ টাকা পার কার্ডে। তো 5 লাখ টাকার যখন ওই পর্যন্ত উঠে যায়, তখন কিন্তু তারা পেমেন্ট না করলে ওইটাকে ক্যান্সেলও করে দেয় অনেক সময়, বা ওইটাকে পেনালাইজ করে, ওটার জন্য সিকিউরিটি লাগে না, এটা সত্যি। তাকে প্রেশার দিতে হয়, এবং সে যাতে অন্য কোথাও কোনো জায়গা থেকে ক্রেডিট কার্ড না পায় সেই ব্যবস্থা ব্যাংক করতে পারে। তো এইটা কিন্তু খুবই অল্প। ক্রেডিট কার্ডে কিছু কিছু বড় বড় কর্পোরেট ক্লায়েন্ট আছে যারা হয়তো 10 lakhs প্লাস বা 50 lakhs-এর কাছাকাছি তাদের লিমিট থাকে, এবং সেটা 4-5টা কার্ডের ডিফারেন্ট কার্ডে তারা ডিফারেন্ট সময় মিসইউজ করে। কিন্তু সেন্ট্রাল ব্যাংক সজাগ দৃষ্টি থেকে এরকম ধরাও পড়েছে। আমি নাম এই মুহূর্তে বলছি না, কিন্তু বড় কাস্টমার ব্যাংকের ডাইরেক্টর এরকমও ছিল যারা ধরা পড়েছে ক্রেডিট কার্ড মিসইউজ করার জন্য, এবং তাদের কাছে কেসও হয়েছে। দে লস দেয়ার ডাইরেক্টরশিপ, এটা আমি জানি।
বাংলাদেশ ব্যাংকের এটাতে। এই প্রশ্নটা করব, তারপর একটি বিরতি নিব। সেটা হচ্ছে যে ব্যাংকের যে সুশাসনের প্রশ্নে বারবার আমরা ফিরে আসি। আমি এখন গ্রাহক হিসেবে মনে করি যে আমার আমানত থাকুক বা না থাকুক ব্যাংকে, সুদের হার যাই হোক না কেন, ব্যাংকটা যাতে গুড গভর্নেন্সের আওতায় থাকে। এই গুড গভর্নেন্সের ফিলটা রাজনৈতিক পালাবদলের পর আসলে এখন ব্যাংকগুলো দিতে পারছে কিনা, এক। দ্বিতীয়ত হচ্ছে গ্রাহকদের ভিতরে, বিশেষ করে ইয়াং গ্রাহকদের ভিতরে এই ফিল্ডটা হয়তো অনেক বেশি আপনাদেরকে ইনশোর করতে হচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে এক ধরনের চর্চা তৈরি হয়ে গিয়েছিল যে ব্যাংকের টাকা নিলে হয়তো ফেরত দিতে হয় না, এটা ব্যাংকারদের ভিতরে হয়ে গিয়েছিল, অনেক গ্রাহকের ভিতরে এটি তৈরি হয়ে গিয়েছিল। এই মনস্তত্ত্বটা থেকে বের হয়ে আসা গেল কিনা? এটাও খুবই খুবই সুন্দর প্রশ্ন রেখেছো ভাই। আমি বলবো প্রথমে আস্থাহীনতা হলে কিন্তু ব্যাংকিং চলবে না। ব্যাংকিং চলে আস্থার উপরে বেস করে। ব্যাংকিংয়ে বলা হয় ডাইরেক্টররা মালিক পক্ষ। নো, ইট ইজ নট রাইট। ডিপোজিটারদের জন্যই ব্যাংক চলছে। ডিপোজিটরের টাকাটাই লেন্ডিং আকারে দেওয়া হয় অন্য কাস্টমারকে, যাতে দেশের জিডিপিতে এটা কন্ট্রিবিউশন করতে পারে, এমপ্লয়মেন্ট জেনারেশন হয়। রিসোর্স কামস ফ্রম দ্য ডিপোজিটার। একবার যদি তাদের আস্থা চলে যায় তাহলে কিন্তু ডিপোজিট আসবে না, এটা একটা বিরাট প্রবলেম ক্রিয়েট করবে। সেই জন্য দরকার, আমি দেখেছি ব্যাংকগুলোতে মেন প্রবলেম হয়ে যাচ্ছে যে তারা টাকা দিতে পারছে, ফেরত দিতে পারছে না। বেশ কয়েকটা ব্যাংক, বেশ কয়েকটা নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস 18 সাল থেকে 2018 সাল থেকে 6 বছর 7 বছর থেকে তারা কোনো ডিপোজিটারের টাকা, যেটা ওর ডিপোজিটাররা আশা করবে প্রফিট বা সুদ, যেটাই হয় তারা আশা করে। ইসলামী ব্যাংকিং হলে বলবে আমি প্রফিট চাই, আর যদি কনভেনশনাল ব্যাংকিং হয় তাহলে বলবে আমাকে সুদ দাও। কিন্তু তারা সেগুলি দিতে পারছে না। এবং এই যে দিতে পারছে না, এটা কিন্তু দায়িত্ব নিতে হবে সেন্ট্রাল ব্যাংক রেগুলেটরি অথরিটি হিসাবে, দায়িত্ব নিতে হবে সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন। যেহেতু এই ব্যাংকগুলার, নন ব্যাংকগুলার শেয়ার মার্কেটে, ঢাকা স্টক এক্সচেঞ্জ, চিটাগং স্টক এক্সচেঞ্জে বেচা কেনা হচ্ছে, দে আর দ্য রেগুলেটরি, তারা লাইসেন্সিং অথরিটি, তাদের নিতে হবে। তো এগুলি কিন্তু হচ্ছে না। এগুলি আমি বিশ্বাস করি এই প্রেজেন্ট গভর্নমেন্ট এসেছে, দে উইল বি ভেরি ভেরি কেয়ারফুল, এবং অদূর ভবিষ্যতে এই ধরনের যাতে প্রবলেম না, সেই চেষ্টা করবে। আমাদের মাননীয় অর্থমন্ত্রী, মাননীয় গভর্নর, তাদের সদিচ্ছা আছে এবং বিশ্বাস করি এটার থেকে বেরিয়ে আসবে তারা, যাতে যে কটা ব্যাংক লাইসেন্স প্রাপ্ত থাকবে, দে হ্যাভ টু পে ব্যাক দ্য মানি। এবং শুধু আসল না, সেই সঙ্গে সুদ বা প্রফিট, যেটাই একটু আগে বললাম, ইসলামী ব্যাংক হলে প্রফিট, আর যদি কনভেনশনাল ব্যাংক সুদ দিতে হবে। এটা না দিলে পরে আস্থা থাকবে না ব্যাংকিংয়ের উপরে। আস্থা যদি ব্যাংকিংয়ের উপর থেকে চলে যায়, আরেকটা প্রবলেমও হতে পারে, গভর্নমেন্টের উপরেও একটা প্রবলেম হতে পারে। শুধু সেই দিকেও সরকারের সজাগ দৃষ্টি রাখতে হবে। নিঃসন্দেহে আমরা একটি বিরতি নিব। বিরতির পর ফিরে এসে আমরা একটু মূলধন ঘাটতি নিয়ে ব্যাংকের কথা বলবো। দর্শক, এটি বিরতি নিচ্ছি, খুব দ্রুত ফিরবো, আমাদের সাথেই থাকুন। আরেকবার স্বাগত। আপনারা দেখছেন দ্য বিজনেস। আমাদের সাথে স্টুডিওতে আছেন অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ। আমি বলছিলাম যে আমি একটু মূলধন ঘাটতি নিয়ে কথা বলতে চাই। আমি এই জায়গাটাতে একটু কনফিউজড।
23টা ব্যাংকের মূলধন ঘাটতি প্রায় 2,82,000 কোটি টাকা এই মুহূর্তে, এবং আপনার কাছে আমি হয়তো প্রশ্নটা এভাবে করতাম, তাহলে এখন কোনটা বেশি জরুরি, মুনাফা করা নাকি আসলে মূলধনকে শক্তিশালী করা, অর্থাৎ নতুন ডিপোজিটারদেরকে নিয়ে আসা? কিন্তু আমি আবার এমনও দেখি যে বাংলাদেশের ব্যাংকিংগুলো বা ব্যাংকগুলো ব্যালেন্স শিটে কোনো না কোনোভাবে একটা প্রফিট দেখায়, এবং তখন রিয়েল অ্যাসেট কোয়ালিটি নিয়ে প্রশ্ন ওঠে, অর্থাৎ কিভাবে মুনাফাটা তারা আসলে দেখাতে পারলো এটি নিয়ে হয়। মূলধন ঘাটতি একদিকের বাস্তবতা, প্রফিট হচ্ছে সেটাও বাস্তবতা। তাহলে ব্যাংক আসলে কেমন ব্যবসা করছে? আমি নিজে কনফিউজ, যদি কনফিউশনটা ক্লিয়ার করতে পারেন। হ্যাঁ, মূলধন ঘাটতি যেটা, ওইটা আমি যেটা বলবো যে ইজ ডিফিকাল্ট, কারণ মূলধন ঘাটতি কিন্তু হয় বিকজ অফ দ্য নেট প্রফিটে শর্টফলের জন্য। অপারেটিং প্রফিট ব্যাংক করছে, ব্যাংক করার পরে অপারেটিং প্রফিট করার পরে তারা সেখানে যেটা প্রভিশন যখন করতে হয় এগেন্স্ট দ্য ক্লাসিফাইড ঋণ, সেই সময় কিন্তু তার প্রবলেম শুরু হয়। তো এইটা অপারেটিং প্রফিট করলে ব্যাংকের ম্যানেজমেন্ট দে ক্যান গেট বোনাস, একটা বোনাস পেতে পারে। যারা ডিরেক্টর থাকে বা যারা স্টেক হোল্ডার থাকে তারাও একটা ডিভিডেন্ড পেতে পারে, এগুলি অপারেটিং প্রফিটের উপর বেস করে। কিন্তু যখন এটাকে নেট প্রফিট বাইর হয়, যখন প্রভিশন করতে হয়, তখন এটাকে নেগেটিভ হয়ে যাচ্ছে ওর প্রফিটটা। আর প্রফিট নেগেটিভ হওয়া মানে ক্যাপিটাল যেটা আছে, ধরো স্টার্ট করেছে ক্যাপিটাল, তার থেকে এটা মাইনাস হয়ে যাবে, এই জন্য ঘাটতি হয়ে যায়। আর ক্যাপিটাল যেটা অ্যাকর্ডিং টু বাজেল 3, এখন ক্যাপিটাল রিকোয়ারমেন্ট হলো 12.5%-এর কাছাকাছি। এটা হলো মিনিমাম। বাজেল 2-তে ছিল 10%। মোস্ট অফ দ্য স্টেট ওন ব্যাঙ্কস এখন এই মূলধন ঘাটতিতে পড়ে আছে, এক্সেপ্ট ফর দ্য সোনালী ব্যাংক। আমার ব্যাংকও মূলধন ঘাটতি আছে, জনতার মূলধন ঘাটতি আছে, রূপালীরও বোধহয় মূলধন ঘাটতি আছে, প্লাস অন্যান্য স্পেশালাইজড ব্যাঙ্কগুলোর মূলধন। প্রাইভেট সেক্টর ব্যাংকেও আছে মূলধন ঘাটতি, থাকতে পারে। বিদেশি ব্যাংকে মূলধন ঘাটতি 9টা ব্যাংকের মধ্যে একটা ব্যাংকে হয়তো থাকতে পারে, আমার ঠিক এক্স্যাক্ট মনে পড়ছে না, ডিসেম্বরের ক্লোজিংয়ের যে ফিগারগুলি দেখেছিলাম এরকম অবস্থায় আছে। মূলধন ঘাটতি থাকলে তার ইনসলভেন্ট ব্যাংক বলা হয়। সেটা ইনসলভেন্ট ব্যাংক হয়ে গেলে ব্যাংকটাকে বদ্ধ হয়ে যাওয়ার কথা, তার ক্ষমতা সব কিছু আস্তে আস্তে কমে দুর্বল হয়ে পড়ে। তো এই জন্য অনেকে চায় মূলধন ঘাটতিটাকে মিট করার জন্য এখন এখানে সিস্টেমে ডেফারেল সিস্টেম নেওয়া হয়েছে। ডেফারেল সিস্টেমটা কিন্তু নট দ্য রাইট অ্যাপ্রোচ, আমি বাইরে কোথাও দেখিনি এরকম আছে, কিন্তু আমাদের দেশে এটা প্রচলন করা হয়েছে এবং এটাকে প্র্যাকটিসে নেওয়া হয়েছে। ডেফারেল সিস্টেম, যে আচ্ছা তোমার মূলধন ঘাটতি যেটা হয়ে গেছে, তো 5,000-6,000 কোটি টাকা মূলধন, এটা তুমি 5 বছরে মিট করবে, তোমার 5 বছরের প্রফিট থেকে এটা মিট করতে হবে, অথবা ফ্রেশ ক্যাপিটাল ইনজেকশন করতে হবে। দুইটা প্রসেস, আইদার ফ্রেশ ক্যাপিটাল ইনজেকশন ফ্রম দ্য স্টেক হোল্ডার্স, অথবা প্রফিট থেকে, আউট অফ দ্য প্রফিট এটাকে মিট করা যায়। রিটেন আর্নিং অ্যাড করলেই এটা মূলধন ঘাটতি হয়ে যায়। তো এটা একটা বিরাট চ্যালেঞ্জ। এখন ব্যাংকিং সেক্টরে এই শর্টফলটা মিট করা একটা বিরাট, এটা হয়েছে বিকজ অফ দ্য পাস্ট। গত 15 বছরে আগের জমানায় লেফট অ্যান্ড রাইট লেন্ডিং হয়েছে, যেখানে ঠিক মতন ডিউ ডিলিজেন্স করা হয় নাই, যেখানে রিকভারি প্রসেসটাকে ফলো আপ করা হয়নি, মনিটরিং করা হয়নি, দেশের টাকা বাইরে চলে গেছে আনফর্চুনেটলি। এগুলির কারণের জন্য এগুলি ক্লাসিফাইড হয়েছে। ক্লাসিফাইড হলেই প্রভিশন রিকোয়ারমেন্ট আছে। লস যদি ধরা হয় 100%, ডাউটফুল বললে 50%, সাবস্ট্যান্ডার্ড বললে 20% প্রভিশন করতে হবে। এগুলি মিট করতে গেলেই তখনই প্রবলেম শুরু হয়। তো এইগুলি লিগেসি অফ দ্য পাস্ট, যেটা এই জমানায় উই হ্যাভ ইনহেরিটেড। আমার অগ্রণী ব্যাংকেও তাই হয়েছে, আনফর্চুনেটলি উই হ্যাভ ইনহেরিটেড দিস ওয়ান। অনেকে বলছে যে এটাকে কত দিনে ঠিক হবে। 15 বছরের গ্লানি তো
1 বছর 2 বছরে শেষ হবে না। তার মানে স্যার রিপোর্টিং স্টাইলটা চেঞ্জ হচ্ছে? রিপোর্টিং স্টাইলটা আছে, কিন্তু আনফর্চুনেটলি প্রপার রিপোর্টিং হয় নাই। রিপোর্টিং কিন্তু সেন্ট্রাল ব্যাংকের যেটা আছে, কাভার করার কথা, প্রভিশন করার কথা, সবই ডিউ ডিলিজেন্স, প্রত্যেকটা জিনিস সেন্ট্রাল ব্যাংক থেকে বলা আছে, নিয়ম আছে, মানা হয়নি। মানা হয় না, ইমপ্লিমেন্ট করা হয় না, এইটাই। এবং ইমপ্লিমেন্ট না করলে যে রেগুলেটরি অথরিটি, তাদেরও যে সুপারভিশনে ধরা পড়তো এবং তারা যদি পেনাল্টি ইম্পোজ করতো, তাহলে কিন্তু প্রবলেম হতো না। আনফর্চুনেটলি সেইখানেও একটু স্ল্যাকনেস ছিল, একটু শিথিলতা ছিল, যার জন্য এটা অনেক বড় আকারে এখন সমস্যা হয়ে বাইরে হয়ে আসতেছে এটার জন্য। একটা বিষয়, এটা একটু ফিউচারিস্টিক এখন একটু হতে চাই আলোচনায়, সেটা হচ্ছে যে আমরা এলডিসি গ্র্যাজুয়েশন করার প্রস্তুতি নিচ্ছি এবং 3 বছর হয়তো আমরা সময় পেতেও পারি, নাও পেতে পারি, সেটা জাতিসংঘ থেকে সেই ক্লিয়ারেন্স হয়তো কিছুদিনের ভিতরেই আসবে। প্রশ্নটা হচ্ছে, যখন বৈশ্বিক প্রতিষ্ঠানগুলো, আইএমএফ এর মতো কোম্পানি প্রতিষ্ঠানগুলো যখন আমাদের কথা বলে, আমাদের ব্যাংকিং সেক্টরকে নিয়ে তারা খুব ভালো পর্যবেক্ষণ দেয় না, এবং ওই সময়টাতেই প্রশ্ন আছে, ওয়ান্স উই গ্র্যাজুয়েট এবং বিইং এ ডেভেলপিং কান্ট্রি, তখন আসলে বৈশ্বিক প্রতিযোগিতা বাড়বে। সেই বৈশ্বিক প্রতিযোগিতার জন্য ব্যাংকিং সেক্টর কতটা প্রস্তুত? কারণ তো তখন ট্রেডের পরিমাণও হয়তো বেড়ে যাবে। এইটা এলডিসি থেকে উত্তরণ, এটা কি আমি মনে করি এই মুহূর্তে করতে গেলে এখানে কিন্তু অনেক ধরনের রেস্ট্রিকশন চলে আসবে, জি, যেটা আমাদের সামাল দেওয়াটা হয়তো বা ডিফিকাল্ট হবে। আমরা কিন্তু আগের জমানায় প্রচারটা চালিয়েছি বেশি, যে আমাদের সব কিছু উন্নতি হচ্ছে, সব কিছু, এভরিথিং ইজ সুপার, আমরা উই শুড মুভ ইমিডিয়েটলি টু দ্য এলডিসি থেকে আপার গ্রেডে চলে যাব। এই যে জিনিস, এই প্রবণতা কিন্তু এখন এই মুহূর্তে নেই। প্রত্যেকে রিয়েলাইজ করেছে। এইটাতে কিন্তু আমাদের রেস্ট্রিকশন এসে যাবে, অনেক কিছু ডিউটি, ট্যারিফ, এগুলি ব্যাপারেও চিন্তা করতে হবে। যখনই কোনো কিছু, এখন যেগুলি আমরা অ্যাডভান্টেজ পাচ্ছি, সেই অ্যাডভান্টেজগুলি থাকবে না তখন। সুতরাং এটা কি রাইট মোমেন্ট, না এটা আরও ডিলে করা দরকার? 3 বছরের কথা তুই বলতে, আমি মনে করি যে 5 বছরের বেশি পরে চিন্তা ভাবনা করা দরকার। প্রেজেন্ট সরকারের মধ্যে এটা চিন্তা করা, আমার পার্সোনাল ওপিনিয়ন, নট দ্য রাইট। স্যার 3 বছরের বেশি সময় হয়তো পাওয়া যাবে না, কিন্তু ব্যাংকিং সেক্টর কি এই চাপ নিতে পারবে? ব্যাংকিং সেক্টরে যে প্রবলেম, এটা বললাম, যেটা হলো শ্রেণীকৃত ঋণের সবচেয়ে বড় প্রবলেম, চ্যালেঞ্জ, এটা ঠিক করতে হবে। দ্বিতীয় হলো আমাদের যে ক্যাপিটাল শর্টফল, নেগেটিভ ক্যাপিটাল, এটা ঠিক করতে হবে। এই দুইটা চ্যালেঞ্জ। আমি একটা যদি ছোটো ঘটনা থেকে আসতে বলি, যে আমাদের এখানে প্রায় 61টা ব্যাংক আছে, নন ব্যাংক আছে 34টা, তার মানে 95 ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, প্রায় 34টা বা 35টা ইন্স্যুরেন্স কোম্পানি আছে। এগুলি কিন্তু সব, এতগুলো কি দরকার আছে নাকি? যত বেশি নাম্বার, তত বেশি কিন্তু সুপারভিশনের অভাব হচ্ছে আমি মনে করতেছি। সংক্ষেপ করে আনতে পারলে, ছোট করে আনতে পারলে হয়তো এটাকে মনিটরিং, সুপারভিশন অনেক স্ট্রং হবে, ইজি হবে। কারণ আমাদের ওই রকম টেকনিক্যাল নো হাউ নাই, আমরা ম্যান পাওয়ারের উপরে নির্ভর করছি, হিউম্যান নলেজের উপরে নির্ভর করতেছে। এইটা কিন্তু ডিফিকাল্ট এই মুহূর্তে। সুতরাং এইটাকে যদি কমায় আনা যায় তাহলে কিন্তু হবে। তারপরে শ্রেণীকৃত ঋণ, এটা যেটা যাই আছে, এটাকে যদি আলাদা, টোটালি আলাদা খাতে নিয়ে একটা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি করে তাদের হাতে রিকভারিটা দিয়ে দেওয়া হয়, ব্যাংকগুলো যদি ক্লিনভাবে শুরু করতে পারে, একটা কোনো জায়গায় না কোনো জায়গায় করতেই হবে এটা। মানে এই যে লিগেসি অফ দ্য পাস্ট উইচ উই হ্যাভ ইনহেরিটেড, কাঁধে ঝুলাই দেওয়া হচ্ছে, এটাকে কোনো মতে হেঁটে যাচ্ছে, এটা কিন্তু ডিফিকাল্ট কাজ, এটাকে বেরিয়ে আসতে হবে। এই প্রশ্নটা করে বিরতি নেব, সেটা হচ্ছে যে আমার কাছে মনে হয় এটা এক ধরনের ব্যাংকিংয়ের অপারেশনাল ডিলেমা। অর্থাৎ
বেশ কিছু বড় অংশের গ্রাহক রয়েছে এবং এটা রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ক্ষেত্রে আরও বেশি প্রযোজ্য, যারা হচ্ছে গতানুগতিক মানে যে প্রচলিত ব্যাংকিং এক সময় ছিল ওই ব্যাংকিংয়ের সিস্টেমের সাথে তারা অভ্যস্ত, বা ইয়াং জেনারেশন যখন এখন ব্যাংকিংয়ে প্রচুর তারা আসে, তারা ডিজিটাল প্ল্যাটফর্মে অভ্যস্ত। দুটোকেই অপারেটিভ রাখা এটা বোধহয় খুব কঠিন কাজ। আপনার অভিজ্ঞতাটা বলবেন। এক, দ্বিতীয়ত হচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্মে ইয়াংদের 95% ট্রানজ্যাকশন হচ্ছে, কিন্তু প্রতিদিন বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনই বলছে যে 400 বার প্রতিদিন ব্যাংকের এক একটি সিস্টেমে সাইবার অ্যাটাকের অ্যাটেম্প্ট হয়। আমরা আসলে কোন দিকে বেশি এগোবো? ডিজিটাল হতেই হবে, কিন্তু আরেকটু বেশি সিকিউর ভাবনা আমাদের ভিতরে থাকা উচিত কিনা? না, এটাও আগের জমানার ব্যাপার যে আমরা স্মার্ট বাংলাদেশ হয়ে গেছে, ডিজিটাল বাংলাদেশ হয়ে গেছে, কিন্তু হয় নাই কিছুই আনফর্চুনেটলি। খালি মুখের কথার উপরে চলেছে ওগুলি, কাজের কাজ কিছুই হয়নি। কাজের কাজ, হ্যাঁ আমি বলতে পারি যে বড় বড় কোম্পানিগুলি এসে গেছে, কিন্তু এটার যে সিকিউরিটি অ্যাসপেক্টে পিছনে যাতে সাইবার ক্রাইমগুলি বন্ধ করার, ফায়ারওয়াল গড়ে তোলার, এগুলি কিন্তু অভাব রয়ে গেছে এখনও পর্যন্ত। ডিফারেন্ট ব্যাংকের মধ্যে ঢুকে যাচ্ছে তারা, ঢুকে যে তারা হ্যাক করার চেষ্টা করতেছে, তারা এক অ্যাকাউন্ট থেকে তাদের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার নিচ্ছে। 2012 সালে বাংলাদেশ ব্যাংকে হয়েছে, তারপরে বেশ কিছু কয়েকটা ব্যাংকে ঘটনা ঘটেছে। এখনও পর্যন্ত ক্রেডিট কার্ড নিয়ে ডিফারেন্ট জায়গায় ডিফারেন্ট হ্যাকিং আসতেছে, কিন্তু কমন কিন্তু এগুলিকে বন্ধ করা যায়। বাইরে তো এত শোনা যায় না, বিকজ দে আর নো হাউ টু প্রোটেক্ট দেয়ার আইটি সিস্টেম, ইনফরমেশন টেকনোলজি সিস্টেমে কীভাবে প্রোটেক্ট করবে। সেখানে সিকিউরিটি অ্যাসপেক্টের উপরে সবচেয়ে বেশি ইম্পর্টেন্স দিতে হবে। আমরা সার্ভার রাখি ব্যাংকে, একটা ডিজাস্টার সেন্টার করতে হয়, ওইটা হয়তো কালিয়াকৈর বা এইসব জায়গাতে নিয়ে যাচ্ছি, কিন্তু ফার ডিস্টেন্সও একটা নিতে হবে, যেটা এই সিস্টেমেটিক সিসমিক জোনের বাইরে, মানে আমাদের এখানে যাতে আর্থকুয়েক হলে যাতে বাইরে থাকে। এটা যশোরের দিকে যেতে পারে, খুলনার দিকে যেতে পারে, যেটা আলাদা, সেখানে যে আর একটা করতে হবে। এগুলি কিন্তু এরকম করে গড়ে উঠে নাই, এখনও পর্যন্ত গড়ে উঠে নাই। যদিও 1971 থেকে এখন 26 সাল, 30, 40, 50, 55 বছরের মতন হয়ে গেছে, কিন্তু এগুলি গড়ে উঠে নেয় এখন। এটারও অনেক স্কোপ আছে। ফিউচারগুলিতে যত তাড়াতাড়ি করব তত বেশি ভালো হবে। সুতরাং এইটা একটা ইম্পর্টেন্ট জিনিস আমি মনে করি, যে আমি বলবো যে না আমরা সব কিছু হয়ে গেছে। হ্যাঁ, এআই যুগ এটা, অফকোর্স আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ। এভরিথিং আমরা চিন্তা করব, বাটন প্রেস করবে, সব কিছু হয়ে যাবে। এটা আসবে, একটা সময় আসতেছে, হয়তো এখন থেকে 5 বছর 10 বছর এটা হয়ে যাবে। আমি জানি বিদেশে গেলে পরে শুয়ে বলতেছি লাইট অফ হয়ে গেল, শুয়ে কথা বললেই কিন্তু হয়ে যায়। লাইট অফ হচ্ছে, ফ্যান অন হচ্ছে, এসি অন বললে এসি অন হচ্ছে। এইটা কিন্তু যে সুইচ অন অফ করতেছে তা না, খালি মুখের আওয়াজে হচ্ছে। এটা সম্ভব, কিন্তু ওগুলির জন্য প্রোটেকশন দরকার আছে, এটা আমি বলতে চাই। আমরা আরেকটি বিরতি নিব, বিরতির পর ফিরে এসে আমরা ইয়াং জেনারেশন কিছু প্রশ্ন পাঠিয়েছে, সেই প্রশ্নগুলোর উত্তর আপনার কাছ থেকে জানবো। দর্শক, আরেকটি বিরতি নিচ্ছি, খুব দ্রুত ফিরবো, আমাদের সাথেই থাকুন। আরেকবার স্বাগত, আপনারা দেখছেন দ্য বিজনেস। আমাদের সাথে স্টুডিওতে আছেন অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ। আমি বলছিলাম ইয়াং জেনারেশন প্রশ্ন পাঠায়, র্যাপিড ফায়ার আদলে পাঠায়। আমি আপনাকে ওই আদলে জিজ্ঞেস করবো, আশা করি আপনারও ভালো লাগবে। প্রথম প্রশ্ন করছি, ব্যাংকিং খাত এখন বেশি ঝুঁকিতে আছে কোনটি নিয়ে, ক্রেডিট রিস্ক নাকি অপারেশনাল রিস্ক? আমি বলবো ক্রেডিট রিস্ক ইজ দ্য মেইন থিং, অপারেশন রিস্ক তো সেটার মধ্যেই চলে আসবে অটোমেটিক। 2 নম্বর প্রশ্ন,
ভবিষ্যৎ ব্যাংকিং হবে কোনটির উপরে ভিত্তি করে, ডেটা ড্রিভেন নাকি রিলেশন ড্রিভেন? ডেটা ড্রিভেন তো হইতেই হবে, এআই এর যুগ এসে যাচ্ছে, কিন্তু এটা রিলেশনশিপ ওটা কিন্তু কন্টিনিউ করবে একসঙ্গে। ওটা হারিয়ে যাবে না, ওটা থাকবে। হারিয়ে যাবে ওকে, না। 3 নম্বর প্রশ্ন, ব্যাংকিং এর কোন সেগমেন্টের কাজ করতে এখনো বাড়তি সময় লাগে, যেটা নিয়ে আপনার আক্ষেপ আছে এই সেগমেন্টে এত সময় লাগা উচিত না? এটা তো ডাটা সেভিংয়ের ব্যাপারে, যে ডাটা রিজার্ভের ব্যাপারে যেটা আমাদের প্রবলেমগুলি হচ্ছে, হ্যাকিং হয়ে যাচ্ছে, এগুলি তো একটা এত সেভ করতেই হবে। প্রত্যেকটা অর্গানাইজেশনকে চিন্তা ভাবনা করতে হবে যে এটাকে কীভাবে প্রোটেক্ট করবে। ওকে, চতুর্থ প্রশ্ন, ব্যাংকিং সেক্টরের কোন একটি সমস্যা যেটা নিয়ে আলোচনা কম হয় কিন্তু এর প্রভাব বেশ বড়, কোন সমস্যাটাকে বলবেন? ইটস এ গুড কোশ্চেন। এটা বলবো আমি যে এটা আমাদের ক্যাপিটাল শর্টফল যেটা আছে, এটা কিন্তু কেউ মানতে চায় না। জি। এটা কিন্তু লুকায় থাকতে রাখাটাই তারা পছন্দ করে। প্রফিট, অপারেটিং প্রফিটের উপরে তারা জোর দেয়, এই নেট প্রফিটটা বাদ চিন্তা করে না। তো আমি মনে করি নেট প্রফিট চিন্তা করা বেশি দরকার, এটার উপরে জোর দেওয়া বেশি। দ্যাট উইল রিফ্লেক্ট দ্য কারেক্ট পজিশন অফ দ্য ব্যাংক। পঞ্চম প্রশ্ন, আপনার চোখে ভালো ব্যাংকার কে? ভালো ব্যাংকার যে ডিউ ডিলিজেন্স করবে, যে প্রত্যেকটা লিডারশিপের জন্য কর্পোরেট গভর্নেন্স ফলো করবে, যার সততা, স্বচ্ছতা, জবাবদিহিতা থাকবে, সেই হলো ভালো ব্যাংকার। ষষ্ঠ প্রশ্ন, ব্যাংকের কোনো কর্মীকে প্রমোশন দেওয়ার আগে কি যাচাই করেন আপনি? তার পারফরমেন্স, তার কি পারফরমেন্স ইন্ডিকেটর যেগুলি দেওয়া হয়, তার বাজেটে কতটুকু সে অ্যাচিভ করলো, তার ব্যাংকে কি বেনিফিটস দিল, এগুলির উপরে বেস করে তার প্রমোশন আমরা নির্ধারণ করে থাকি। 7 নম্বর প্রশ্ন, আগামী 5 বছরে ব্যাংকের আয় কোথা থেকে আসবে বেশি, ট্রেড থেকে নাকি ফিনটেক পার্টনারশিপ থেকে? ফিনটেক থেকে প্রফিট হবে এটা ঠিকই, কিন্তু ট্রেড ইজ দ্য মেন থিং। কমার্শিয়াল লেন্ডিং, ট্রেড বিজনেস, এগুলি হলো মেন থিং টু গেইন প্রফিট। ওকে, 8 নম্বর প্রশ্ন, কঠিন সিদ্ধান্ত নেওয়ার সময় কোনটি বেশি চাপে ফেলে, প্রতিষ্ঠানের মূল্যবোধ নাকি তাৎক্ষণিক পরিস্থিতি? পরিস্থিতিটাই হলো মেইন। তাৎক্ষণিক পরিস্থিতি চিন্তা করেই আমার প্রতিষ্ঠানের মূল্যবোধটাকে জাজ করতে হয়, নাহলে কিন্তু হয় না। এক এক সময় এক এক সিচুয়েশন আসবে, সুতরাং ডিসিশন নিতে গেলে প্রতিষ্ঠানকেও চিন্তা করতে হবে, প্লাস পরিস্থিতি, কারেন্ট সিচুয়েশনটাও চিন্তা করতে হবে। পরের প্রশ্নে যেতে চাই, 9 নম্বর, নেতৃত্বে কোনটি বেশি দরকার, কঠোর শৃঙ্খলা নাকি মানবিক দৃষ্টিভঙ্গি? এটারও সংমিশ্রণ দরকার আছে। কঠোর শৃঙ্খলা আমি পছন্দ করি, কিন্তু কোনো যদি মানবিক দিকটা আমরা ভুলে যাই, তাহলে কিন্তু আমি ঠিক মতন কর্পোরেট গভর্নেন্সের আওতায় পারবো না। কর্পোরেট গভর্নেন্স উইল টিচ মি যে আমার কঠোর শৃঙ্খলাটা বজায় রাখা, কিন্তু মানবিকটা হলো মানুষের মনের কথা, এটা থাকতেই হবে। ফেয়ার এনাফ। শেষ প্রশ্ন, র্যাপিড ফায়ারের একটি হাইপোথেটিক্যাল সিচুয়েশন। ধরুন একটি সময় ব্যাংকের পারফরমেন্স ভালো দেখালেও ভেতরে রিস্ক এক্সপোজার ক্রমাগত বাড়ছে, আপনি এই ধরনের লুকিয়ে থাকা ঝুঁকি কিভাবে শনাক্ত করবেন? এটা করতে পেরেছি আমরা, এটা একটা সেন্টেন্সে বলার ডিফিকাল্ট। আমার ব্যাংকে এই ঘটনাটা ঘটেছে, লুকানো ছিল প্রায় 5,000 কোটি টাকার মতন, তারা পেমেন্ট করেছে কিন্তু বলা হয়নি, রেকর্ড করা হয়নি, কিন্তু এটা আমরা উই কুড আইডেন্টিফাই এবং সেটাকে বের করে রেকর্ড করে 24-এর ব্যালেন্স শিটে হাইলাইট করেছি আমরা এটা। এবং সেটা চ্যালেঞ্জিং ছিল। ইট ওয়াজ ভেরি চ্যালেঞ্জিং। এটা তো বললাম যে এটা নট অ্যান ইজি টাস্ক, ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট টাস্ক, কিন্তু করতে পেরেছিলাম আলহামদুলিল্লাহ। তার মানে র্যাপিড ফায়ারের প্রশ্ন ওনার লাইফের এক্সপিরিয়েন্সের সাথে মিলে গিয়েছে। আশা করি যাদের যে উত্তর দরকার তারা সেটি পেয়েছে। আর দুটি প্রশ্ন করব, তারপরে আমরা আয়োজন শেষ করব। এবার একটু বড় প্রশ্নে যাই। প্রশ্নটি হচ্ছে, এখনকার ব্যাংকে যারা কর্মীরা আছেন বা ব্যাংকাররা আছেন, তাদেরকে এখন প্রমোশনের ক্ষেত্রে নানা ধরনের পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। বিআইবিএম এর আন্ডারে স্কিল প্রদর্শন করে পরীক্ষায় পাশ করলে প্রমোশন হয় এবং তাদের ফার্দার ক্যারিয়ার স্ট্রেনথেন হয়। এই প্রসেসটাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? এক, দ্বিতীয়ত হচ্ছে ওভারঅল ব্যাংকারদের, যারা এক্সিস্টিং ব্যাংকার কাজ করছে, যারা মিড লেভেলে আছে বা যারা লিডারশিপে যাচ্ছে, তাদেরকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? কতটা ভালো করতে পারছে তারা? একটা আমাদের ব্যাংকে গিয়ে আসতে গেলে মিনিমাম গ্র্যাজুয়েট হতে হয়, ডিফারেন্ট প্রফেশনাল এরিয়াস থেকে আসে, ইকোনমিক্স, বিজনেস, আর্টস,
ডিফারেন্ট সাবজেক্ট ম্যাটার দিয়ে ঢুকতে পারে তারা, এখানে কোনো রেস্ট্রিকশন নাই, কম্পিটিশন দিয়ে আসে। কিন্তু পরে ব্যাংকে ঢোকার পরে তার দুইটা ডিপ্লোমা, মানে ডিপ্লোমা 1, ব্যাংকিং ডিপ্লোমা 1, ব্যাংকিং ডিপ্লোমা 2, এই দুইটা কম্পালসারি করা হয়েছে। এটা তার প্রফেশনাল এক্সপার্টিজ বাড়ায় দেয়। ব্যাংক রিলেটেড যে সাবজেক্টগুলি আছে সেখানে তাকে নলেজ এনহ্যান্স করে, এবং এটা কিন্তু তার কার্যকরী হয়, তার প্রতিটা কাজে কিন্তু লাগবে এটা। এখানে ফরেন এক্সচেঞ্জ রিলেটেড আছে, অ্যাকাউন্টিং রিলেটেড আছে, ক্রেডিট রিলেটেড আছে, আইটি রিলেটেড থাকে। শুধু এগুলি কিন্তু সাবজেক্ট ওয়াইজ প্রতিটা জিনিস ব্যাংকিং সেক্টরের জন্য দরকার। এই নলেজগুলি না থাকলে তার নেতৃত্ব দেওয়াটা ডিফিকাল্ট। হ্যাঁ, সে একটা ডিপার্টমেন্টে থাকতে পারে, এটা আলাদা কথা, কিন্তু পুরাপুরি নেতৃত্ব দেওয়ার জন্য, ম্যানেজার হওয়ার জন্য বা হেড অফ দ্য ইনস্টিটিউশন হওয়ার জন্য এগুলি লাগবেই লাগবে। এটা একবারই পাশ করে আসতে হয়, বারে বারে তো আর লাগে না, কিন্তু থাকলে পয়েন্ট ক্যারি করে, নাম্বার এটা ক্যারি কি কোনো ভ্যালু অ্যাড করছে স্যার? হ্যাঁ, এটাই বলছি, তার পয়েন্টটা এটা প্লাস থাকে। এটা বোধ হয় এখন 10 পয়েন্ট পর্যন্ত আছে আউট অফ 100, 5 পয়েন্ট করে বোধহয় নাম্বারটা, হয়তো 18 হইতে পারে, আমি জানি না, বাট 10 পয়েন্ট যতটুকু আমাদের সময় 10 পয়েন্ট ছিল, 5 পয়েন্ট ফর পার্ট 1, পার্ট 2 এর জন্য 5 পয়েন্ট, 10 পয়েন্ট ছিল, এটা বলতে আমরা একেবারেই অনুষ্ঠানের শেষ পর্যায়ে শেষ প্রশ্নটি করতে চাই। 10 বছর পরে বাংলাদেশের ব্যাংকিং সেক্টরকে আপনি কোথায় দেখেন, বিশেষ করে রাষ্ট্রায়ত্ত ব্যাংকে? আমি কিন্তু আশাবাদী সবসময়। এটা আছে আমার, প্রবলেম যেগুলি আসবে সেগুলি চ্যালেঞ্জ হিসেবে যদি নেওয়া যায়, সেগুলি চিন্তা ভাবনা করে রেকটিফাই করা, কিভাবে কি করা যায় সে উত্তরণ যদি আমরা চিন্তা করে বের করে আনতে পারি এবং সেগুলি যদি সলিউশনসগুলি ইমপ্লিমেন্ট করার চেষ্টা করি, 10 বছর ইজ এনাফ টাইম টু রেকটিফাই এনি প্রবলেম। এত টাইমও লাগবে না, 5 বছর গিভেন টাইম। কারণ আমি অগ্রণী ব্যাংকে এই ধরনের প্রবলেমগুলি ফেস করেছি যখন 2004-এ আই টুক ওভার অ্যাজ দ্য ম্যানেজিং ডাইরেক্টর। তখনও কিন্তু ব্যাংকটা একদম শেষ সীমায় ছিল। আমাকে যখন দায়িত্ব দেওয়া হলো, আমি এটাকে 6 বছর লাগছিল, যদিও আমি নেগেটিভ সবগুলা, ক্যাপিটাল শর্টফল, তারপরে ক্লাসিফাইড ঋণ, ক্যাপিটাল শর্টফল, লিকুইডিটি নেগেটিভ, সবগুলোকে পজিটিভ করে গেছে। তো এটা মানুষের ইচ্ছা, সদিচ্ছা ভেরি ইম্পর্টেন্ট। কর্পোরেট গভর্নেন্সটা ইম্পর্টেন্ট, সততা, স্বচ্ছতা, জবাবদিহিতা থাকতে হবে প্রতিটা কাজে। তাহলে কিন্তু যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য একদম ইজি। ডিটারমিনেশন, সদিচ্ছা হলো মোস্ট ইম্পর্টেন্ট, যে আমি ঠিক করবো এটাকে। আমরা আশা করি যে আমাদের ব্যাংকিং সেক্টরে যে আগামীতে দিন আসে সেটি ভালোই আসবে। স্যার, আপনি আমাদের কাছে স্টুডিওতে এসে সময় দিয়েছেন, সেজন্য আপনাকে আবারও ধন্যবাদ। আমিও ধন্যবাদ দিচ্ছি তোমাকে ভাই তৌহিদ এবং যমুনা টিভিকে আমাকে সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। আমরা যখন ব্যাংকে যাই, ব্যাংকে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় অর্থনীতির লাইফলাইন। আমাদের শিরা উপশিরার মতো ব্যাংক আমাদের ট্রেড এবং ইকোনমির শিরা উপশিরা হিসাবে কাজ করে। সমস্যাটা হচ্ছে যখন এখানে ব্লকেজ তৈরি হয়, এবং ব্লকেজ তৈরি হলে কিন্তু অ্যাটাক তৈরি হয়। সেই ব্লকেজগুলো তৈরি হয়েছিল, দুর্বৃত্তায়ন হয়েছে, খেলাপি ঋণ হয়েছে। ব্যাংকে সবসময় কিছু খেলাপি ঋণ থাকবে, সেটি নিয়ে কোনো প্রশ্ন নেই, কিন্তু ফেরত দিতে হবে না এই মানসিকতাটি যদি চলে আসে ব্যাংকারদের ভিতরে এবং গ্রাহক থাকে, তখনই কিন্তু বিপত্তিটি হয়। ব্যাংকিং সেক্টর নিয়ে হয়তো আলোচনা হয়, নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানগুলো কিন্তু আরও অনেক বেশি বিপদে রয়েছে, সেগুলো নিয়ে অনেক বেশি আলোচনা হওয়া দরকার। কিন্তু দিন শেষে যেটি সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ বলছিলেন, যে সংশোধনের ডিটারমিনেশনটা থাকতে হবে, তাহলে 10 বছর লাগবে না, 5 বছরই হয়ে যাবে। আমরা আশা করব যে আরও অনেক কম সময় লাগবে, কিন্তু নতুন দায়িত্বে যারা এসেছেন আশা করি তারা ব্যাংকে দুর্বৃত্তের হাত থেকে বের করে ব্যাংক যেভাবে সঠিকভাবে চলার কথা সেই প্রক্রিয়াতে তারা সামনে এগিয়ে নিয়ে যাবেন। তাহলেই বাংলাদেশের অর্থনীতি সমৃদ্ধ হবে, এলডিসি গ্র্যাজুয়েশনের সুফল আমরা সত্যিকার অর্থে পাবো। এতক্ষণ ধরে যারা আয়োজন দেখেছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন।